ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ। আপনাদের সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ইংরাজি চর্চা ভালোভাবেই চলছে। আজকে একটা বেশ কঠিন প্রশ্ন নিয়েই ব্লগটা বা ভিডিওটা শুরু করব বলে ঠিক করেছি। কেননা এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকেন যে ইংরেজিটা আমরা লিখতে পারি, বুঝতে পারি, পড়তে পারি, কিন্তু বলার সময় খুব কষ্ট হয়, ভুলে যাই, কি বলবো, কনফিডেন্স থাকে না। তো এগুলোর নিরাময় কী, কীভাবে এগুলোকে আমরা অতিক্রম করতে পারবো? তো সেই কারণে আজকে আমি এই লেসনটা বা আজকের ক্লাসটা এই বিষয়টির ওপরেই ডিভোট করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 12 টিপস টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। তার মানে কি 12খানা, 1 ডজন টিপস আছে, যেসব ইংরেজি বলতে গেলে যেসব মানুষের একটু অসুবিধা হয়, তারা একটু কনফিডেন্সের অভাব বোধ করেন, বা তারা কি বলবেন বুঝে উঠতে পারেন না গুছিয়ে, বা ভোক্যাবুলারি নেই, তাদের জন্য আশা করি একটু সাহায্য হবে। এখন দেখুন, ইংরেজিটা আমাদের সকলেরই তো বিদেশি ভাষা, মাতৃভাষা না। আমরা বাংলা বলি, হিন্দি বলি, উর্দু বলি, যাই বলি, মাতৃভাষার সাথে আমাদের যে যোগাযোগ সেটা কিন্তু আমাদের ইংরেজির সাথে হয় না। যদিও চারদিকেই ইংরেজি, চারদিকেই আমরা চোখ মেলেই সকালবেলা ঘুম থেকে ইংরেজিই দেখছি, সেটা ঠিক কথা। কিন্তু তা বলেই যে আমরা ইংরেজিটা পুরোপুরি জেনে গেছি তা কিন্তু না, কারণ আমাদের চারপাশে অনেক ভুল বানান লেখা থাকে চারদিকে। সেগুলো কিন্তু আমরা পড়ি, সেগুলোই অনেক সময় লিখি, সেভাবেই আমরা উচ্চারণ করি। এবং আমাদের ফার্স্ট লাইফ, আমরা কিন্তু ডিকশনারি ইত্যাদি কিছুই দেখি না। সুতরাং ইংরেজিটা কীভাবে আমরা আয়ত্ত করব? মাতৃভাষার থেকে বেরিয়ে মাতৃভাষাকেও আমরা রেসপেক্ট করব, আবার ইংরেজিটা আমাদের করতে হবে, শিখতে হবে, বলতে হবে। কিন্তু সেইটা বলতে গেলে আমাদের কি করণীয় সেটা আমরা কিন্তু সবসময় বুঝে উঠতে পারি না। সেই কারণে আজকে এই ভিডিওটা। এবার কথা হচ্ছে, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাউ টু বি আ গুড কমিউনিকেটর। কমিউনিকেটর মানে আমি যখন কথা বলছি, একজনের সাথে যোগাযোগ স্থাপন হচ্ছে ভাষার মাধ্যমে, আমি কমিউনিকেট করছি, তাই না? যোগাযোগ স্থাপন করছি। আচ্ছা, কি করব আমরা কীভাবে আমরা আমাদের নিজেদের কমিউনিকেশন স্কিলগুলোকে বাড়াবো? কিভাবে বাড়াবো? প্রথম হচ্ছে রিড অ্যান্ড কিপ আপ উইথ কারেন্ট হ্যাপেনিংস। এইটা হচ্ছে ফার্স্ট ওয়ান। রিড অ্যান্ড কিপ আপ উইথ কারেন্ট হ্যাপেনিংস। চারপাশে আমাদের কি হচ্ছে সে সম্বন্ধে আমাদের একটা খুব ভালো আইডিয়া থাকতে হবে। সে কাগজ পড়েই হোক, নেট দেখেই হোক, বা চারপাশের সাথে যোগাযোগ স্থাপন করেই হোক। কেননা আমরা যখন কথা বলবো তখন যদি আমরা টপিকগুলো বা পয়েন্টগুলো ঠিকভাবে বলতে না পারি, প্রাসঙ্গিকতা যদি হারিয়ে যায়, বা আমরা যদি বুঝতে না পারি যে আমরা কি বলবো, তখন কিন্তু খুব প্রবলেমটা হয়ে যায়। সেই জন্যে আমাদের সকলকে কিন্তু মাথায় রাখতে হবে যে চারপাশে আমাদের যা হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। উই হ্যাভ টু কিপ ourselves abreast of what is happening around us. সেকেন্ড পয়েন্টে যেটা আমি লেখা আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে পরিষ্কারভাবে যেটা বোঝা যাচ্ছে। এবার আমি পড়াচ্ছি, এবার পড়াতে গিয়ে আমি যদি কথা পরিষ্কারভাবে না বলি, তাহলে আপনারা কি বুঝতে পারবেন না। সেটা আমি ইংরেজিতেই বলি, বাংলাতেই বলি, হিন্দি, উর্দু, জাপানি, চাইনিজ, যা খুঁজতে বলি। সুতরাং ক্ল্যারিটি মানে কি, যেটা বলতে চাইছি সেটা পরিষ্কারভাবে ব্যক্ত হবে। ইট উইল বি কমিউনিকেটেড, ইট উইল বি এক্সপ্রেসড ক্লিয়ারলি সো দ্যাট দ্য লিসনার ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে কি, শ্রোতা যাতে বুঝতে পারেন কি বলা হচ্ছে। তারপরে হচ্ছে কি,
কনসাইসনেস, কনসাইসনেস মানে আমি কতটুকু বলবো, এইটা হচ্ছে কনসাইসনেস। আমি কতটুকু বলবো, এই কথা একটা প্রসঙ্গের ওপরে আমার কতটা বলতে হবে সেইটা আমার একটা কিন্তু আইডিয়া থাকা চাই। আমি বলেই যাচ্ছি তা কিন্তু না, তাহলে কিন্তু শ্রোতা তার ইন্টারেস্ট হারিয়ে যাবে। তারপরে হচ্ছে এমফাসিস অন অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। আমি যখন কথা বলছি, আমাকে যখন লোকে দেখতে পাচ্ছে, তখন আমার কি করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজটা সেরকম হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট বডি ল্যাঙ্গুয়েজ। এইটা আমি যদি কথা বলি তখন আমি গালে হাত দিয়ে বসে কথা বলবো না, তাতে আমার শ্রোতারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, দে উইল লুজ ইন্টারেস্ট। আমি মুখটা এত গম্ভীর করে রাখবো না যে লোকে শুনতেই চাইছে না কি বলছি, লোকে ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ, একজন শিক্ষক যখন পড়ান ক্লাসে, তিনি যদি সোজা হয়ে দাঁড়িয়ে একদিকে তাকিয়ে বলে যান, তাহলে স্টুডেন্টরা তো ইন্টারেস্ট পাবেই না, শুনতে চাইবে না। তাকে সেইভাবেই বলতে হবে যাতে করে স্টুডেন্টরা বুঝে ইন্টারেস্ট পায় এবং তাদের লেভেল অনুযায়ী, মানে তাদের বোঝার ক্ষমতা অনুযায়ী কথাটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে কার্টেসি অ্যান্ড কনসিডারেশন। অবশ্যই তাই, কার্টেসি অ্যান্ড কনসিডারেশন আমার থাকতে হবে। কেন থাকতে হবে? কার্টেসি আর কনসিডারেশন আমার থাকতে হবে এই জন্যে যে আমি যখন একটা স্পিচ আরম্ভ করছি তখন আমার অভিবাদন মানে গুড মর্নিং বলা, উইশ করা, লাস্টে হয়ে গেলে থ্যাংক ইউ বলা, এইগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু একটা কার্টেসির মধ্যে পড়ছে। আর আরেকটা কি, এই যে কার্টেসি অ্যান্ড কনসিডারেশন আপনারা দেখতে পাচ্ছেন এইটা, ঠিক আছে। কংক্রিটনেস অ্যান্ড কারেক্টনেসে আমি আসছি। কার্টেসি অ্যান্ড কনসিডারেশন মানে আমি কাদের জন্য বলছি এবং আমাকে কতটা আমি বলবো, সেই জিনিসগুলো আমার সম্বন্ধে আইডিয়া করতে হবে এবং বিগিনিংটা আমি সেইভাবে আরম্ভ করব, গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং বলে, কনক্লুড করব আমি থ্যাংক ইউ বলে। কংক্রিটনেস অ্যান্ড কারেক্টনেস, কংক্রিট মানে আই উইল নট বিট অ্যাবাউট দ্য বুশ, এক কথা বারবার বলবো না, বা আনইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আগে আনবো না। যে টপিকের ওপর কথা বলছি সেই টপিকের মূল প্রসঙ্গটা কী সেইটা আমাকে মাথায় আনতে হবে এবং সেইটা ধরে আমাকে কথাটা বলতে হবে, তবেই আমার কথা লোকে শুনবে। এই যে কংক্রিটনেস অ্যান্ড কারেক্টনেস, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাসেট। কার্টেসি অ্যান্ড কনসিডারেশন তো আমরা করেছি। তারপর হচ্ছে গুড লিসেনার। Communication, whenever there is communication, there are two persons. One is the receiver, other is the sender of message. আজকে আমি এখন কথা বলছি, আপনারা তো শুনছেন, তাহলে আপনারা শ্রোতা, আমি বক্তা, তাহলে আমার থেকে মেসেজ আপনাদের কাছে যাচ্ছে, আবার আপনারা বুঝে সেই অনুযায়ী বুঝছেন এবং সেই রিপারকাশন যখন আমি পাবো বা কমেন্ট হোক যাই হোক, তখন আবার আমি সেই অনুযায়ী ভিডিও দেব। তো এইটা তো একটা সাইক্লিক কমিউনিকেশন। এটা যেমন শিক্ষক স্টুডেন্ট, টিচার স্টুডেন্ট, টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট শুনছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, আবার টিচার তার উত্তর দিচ্ছে, আবার স্টুডেন্ট কোয়েশ্চেন করছে। দিস ইজ হাউ কমিউনিকেশন গোজ। সো ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড লিসেনার। আপনাকে শুনতে হবে অন্যের কথা খুব ভালো করে, তবেই না আপনি ঠিকভাবে কথাটা বলতে পারবেন। আপনি যদি লোকের কথা না শুনে আগে কথা বলতে যান, তাহলে সেটা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবে ক্ষেত্র বিশেষে। চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম। হোয়াট ইজ দিস? চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম means what? Choose the right platform means that when you are talking, suppose you are talking online, then it will be one type of a communication. Whenever you are talking offline, that will be another type of communication. কারণ অফলাইনে সামনাসামনি বক্তাকে লোকেরা দেখছে, শ্রোতা দেখছে,
সুতরাং সেই অনুযায়ী আমাকে বক্তব্যটাকে ঠিক করতে হবে। অনলাইনের জিনিসগুলো অনেক ছোট হয়, অফলাইনেরগুলো অনেকটা বড় হয়। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে। ডিকশনারিটা আজকালকার দিনের কেউ ব্যবহার করে না। ইউজ আ ডিকশনারি অলওয়েজ। আমি জানি না কেন, বাট ডিকশনারি ইজ ফুল অফ সো মেনি ইনফরমেশন। ডিকশনারিটা আমাদের কত কিছু দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেটা ওভারলুক করি। উই টেন্ড টু ওভারলুক দ্যাট। ডিকশনারিটা আমি কিভাবে ইউজ করব, ডিকশনারিটা আমার ইউজ করার পদ্ধতি আছে। আমি যতগুলো নতুন ওয়ার্ড শিখলাম সেইগুলোকে আমি ডিকশনারিতে সার্চ করে তার মানে বার করব, তবেই না আমার ভোক্যাবুলারি বাড়বে। তারপরে হচ্ছে রিড আ লট অফ ইংলিশ। রিড আ লট অফ ইংলিশ। ইংরেজিটা প্রচুর পড়তে হবে, প্রচুর প্রচুর পড়তে হবে ইংরেজিটা। দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং অ্যান্ড ইটস আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ইউ হ্যাভ টু রিড আ লট অফ ইংলিশ। আমরা পড়বো যত, তত আমাদের ভাষা বাড়বে। কেন? ভোক্যাবুলারি বাড়বে। ওয়ার্ডস উই উইল কাম টু নো, স্পেলিংস উই উইল কাম টু নো। আর আরেকটা কি, প্রত্যেক দিন আপনারা যে যে বয়সে ইংরেজি শিখছেন, বেশি বয়সে হোক, স্টুডেন্ট হোক, হাউসওয়াইফ হন, রিটায়ার্ড পারসন হন, দ্য থিং ইজ দ্য সেম। সেটা কি, আপনাদের প্রত্যেককে একটা নোট বই রাখতে হবে, সাথে একটা খাতার মধ্যে আমি কি করব, আমি কতগুলো জিনিস করব। সেটা হচ্ছে প্রথম কথা, আমি রোজ এই যে রিড আ লট অফ ইংলিশ, তার মানে কি, আমি কাগজটা পড়লাম, দুটো লাইন আমি নিলাম, সেই দুটো লাইন থেকে আমি যেই যেই ওয়ার্ডগুলো ডিফিকাল্ট আমি নোট করলাম, এবং সেগুলো আমি সঙ্গে সঙ্গে ডিকশনারি দেখলাম, এবং ডিকশনারি দেখে তার মানে বার করলাম। যেইমাত্র আমি ডিকশনারি দেখছি আমি কিন্তু অ্যাওয়্যার হয়ে যাচ্ছি স্পেলিং সম্বন্ধে, এবং প্রোনাউন্সিয়েশন আমি নিজে সেটা পড়ছি। এবং প্রত্যেক দিন আমি একটা করে প্যারাগ্রাফ লিখব যে কোনো জিনিসের ওপরে। দ্যাট মে বি ফুড, দ্যাট মে বি ওয়েদার, দ্যাট মে বি এনি ফেস্টিভ্যাল, দ্যাট মে বি এনি ওয়ান কামিং টু মাই হাউস, এনিথিং অন আর্থ। ঠিক আছে? সো কেন, আমি যত লিখব, লেখার মধ্যে দিয়েও আমার ভাষাটা ইমপ্রুভ হবে। বলে আপনি তো স্পোকেন ইংলিশের কথা বলছেন। হ্যাঁ, স্পোকেন ইংলিশ হতে গেলেও আমাকে রিটেন আর স্পিকিং একসাথে যায়। আমি লেখাটায় যে ভুলগুলো করি সেগুলোই কিন্তু আমার স্পিকিংয়ে প্রতিফলিত হয়। সুতরাং আমাকে দুটো একসাথে করতে হবে। তাহলে ইংরেজি আমি তখনই বলতে পারবো যখন আমি এই জিনিসগুলো করে যাব। এটা কিন্তু একদিনে হবে না। আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা 10 দিন ইংরেজি বললে আমি শিখে যাব? নো নো নো, নট অ্যাট অল। কেন? 10 দিনে একটা ভাষা কিভাবে শিখবো আমি? আমাকে অন্তত মিনিমাম 6 মাস এই কটা প্রিন্সিপাল যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনাদের ইমপ্রুভমেন্ট হবে বা হতে বাধ্য, অবশ্যই হতে বাধ্য। আপনারা করে দেখুন, নিশ্চয়ই হবে। কিন্তু এটা রিলিজিয়াসলি এবং মেটিকুলাসলি করতে হবে, ইংরেজির সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। আচ্ছা, লাস্টে আমি যেটা বলতে চাইছি, দেখতে পাচ্ছেন টাস্ক ফর বিগিনার্স। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা সম্বন্ধে আপনারা প্রত্যেকে একটা প্যারাগ্রাফ লিখবেন। প্যারাগ্রাফে কীভাবে ক্লু দিয়ে দিলাম, সেটা হচ্ছে ছবিটাকে যখন আমরা কোনো কিছুকে ডেসক্রাইব করি তখন আমরা ডেসক্রাইবিং ওয়ার্ড দিয়ে সেগুলো করি, যাদের আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে আপনারা যে সিনারিটা দেখছেন তার অ্যাডজেক্টিভ দিয়ে আপনি এটাকে ডেসক্রাইব করবেন, এবং তার সাথে সাথে এই ছবিটা দেখে আপনার মনের মধ্যে কি ফিলিং হচ্ছে সেটা লিখবেন। আর কি লিখবেন, এরকম কোনো সিনারি আপনি কোথাও মানে পার্সোনালি গিয়ে, ফিজিক্যালি গিয়ে দেখেছেন কি না সেটা বলতে পারেন। এবং এই টাইপের চারপাশের পারিপার্শ্বিকতা বা এনভায়রনমেন্টটা আমাদের এখন আছে কি না, এরকম দৃশ্য আমরা সচরাচর দেখতে পাই কি না, দেখতে পেলে ভালো, না যদি পাই কেন পাই না, এইভাবে কিন্তু একটা প্যারাগ্রাফ হচ্ছে। তাহলে দেখুন এই ছবিটা দিয়ে আমরা কতখানি নিজেদের থটগুলোকে অভিব্যক্ত করতে পারছি। তো এইটা আপনারা অবশ্যই প্রত্যেকে করবেন, এবং এই টাস্কটা করে আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখবেন। এবং
আপনাদের এই রিলেটেড যদি আর কোনো এরিয়াতে ভিডিও লাগে বা মনে হয় যে ফার্দার ইনফরমেশান দরকার, কমেন্ট বক্সে লিখতে একদমই দ্বিধা করবেন না। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা 12টা মোটামুটি, এখানে 10টা লেখা আছে কিন্তু মোটামুটি আমরা 12টা আইডিয়া নিয়ে কথা বলেছি, 1 ডজন। কেননা রাইট ইংলিশ এভরিডে বা রিড আ লট অফ ইংলিশ, এগুলোর অনেক সাবডিভিশন আছে, কাজে টোটাল এটা একগুচ্ছ, মানে 12টা টিপস। এগুলো যদি আপনারা ফলো করেন খুব মানে আর্নেস্টলি অন্তত 1 মাস, তাহলে নিশ্চয়ই আপনারা ইংরেজি বলাটা অনেকটা পারবেন। খুব ফ্লুয়েন্ট হয়তো হবে না প্রথমেই, কিন্তু কিছুটা তো অবশ্যই হবে, এবং সেটার থেকে আরও ইমপ্রুভ করবেন ধাপে ধাপে যত করবেন। এবং নিজে একা ঘরে বসে বলতে হবে যে কোনো একটা টপিক নিয়ে, করে সেটা টেপ করুন নিজের ফোনে, তারপরে নিজেই শুনুন সেটা কীরকম লাগছে। এইভাবে ইমপ্রুভমেন্টটা আনতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে এবং আরও নতুন কিছু টপিক নিয়ে আসার ইচ্ছা আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।